দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা এরই মধ্যে জেনেছেন শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি যেতে রাজি আছে। কিন্তু এরই মধ্যে এনসিপি, জামায়াত ইসলামী এই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত ছাড়া স্বাক্ষর করতে রাজি নয় বলে বলছে। শুক্রবারের এই অনুষ্ঠানটি তারা কেউ বলছেন কেবলই আনুষ্ঠানিকতা এবং সিপিবি সহ বামধারার অন্য ৪ টি সংগঠন অন্যান্য আরও বেশ কিছু অভিযোগ তুলেছেন। কি সেই অভিযোগগুলো এবং শেষ সময় এই বিষয়গুলো কেন আলোচনায় আসছে? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কেন এত আশঙ্কা? আলোচক হিসেবে আমাদের সঙ্গে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। প্রথম আলোর আজকের বার্তা কক্ষে আমন্ত্রণ জানাচ্ছি আমি শামসুজ্জোহা। প্রথম আলোর আজকের বার্তা কক্ষের অতিথি নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপির। নীলোফার চৌধুরী মনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই জানতে চাইব যে জুলাই সনদ কালকে সই হবার কথা, সেখানে ৪টি সংগঠন, বাম সংগঠন, তাদের মধ্যে আছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, সমাজতান্ত্রিক দল বাসদ, বাসদের আরেকটি অংশ এবং জাসদ, বাংলাদেশ জাসদ। তারা বলছে যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা, এটি বাদ দেওয়া হয়েছে, সুপারিশ করা হয়েছে এই সনদের মধ্যে, যেটি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ভিত্তি, এবং এটি বাদ দিলে বাংলাদেশ থাকে না। এটি তাদের বক্তব্য, আজকে পত্রিকায় এসেছে এবং তারা এটিই বলেছেন। এই স্বাক্ষর অনুষ্ঠানের আগে যদি সংশোধিত খসড়া না দেওয়া হয় তাহলে তারা যাবেন না এবং এতে অংশগ্রহণ করবেন না। প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে বিএনপি এটিতে স্বাক্ষর অনুষ্ঠানে যাবে বলে উল্লেখ করেছে, তাহলে এই প্রসঙ্গের সাথে কি আপনারা একমত কিনা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। দেখেন, বিএনপি প্রথম থেকে এটা নিয়ে খুব একটা বেশি গুরুত্ব দিয়েছিল না। তারা কিন্তু সংবিধানের উপর শ্রদ্ধাশীল এবং এই জায়গাটা গণভোট হোক এই টাইপের এগুলাতেও রাজি ছিল না। এই দলগুলো, কিছু আপনার দল যারা আপনার এটা ছাড়া চলতে পারে না, তারাই এই কথাগুলো বলেছে বিভিন্নভাবে। বিএনপি শুধুমাত্র একটা সুন্দর নির্বাচনের লক্ষ্যে অনেক কিছুতে ছাড় দিয়েছে এই মনে করে যে এটাকে বলা হয়েছে যে এটা তো একটা সনদ, এটাই কিন্তু সংবিধান না, এটা একটা সনদ, এটা পরবর্তীতে নির্বাচনের পরে সংসদ বসলে সেটা তার সাথে সংযোজিত হবে, এরকম। এটা কিন্তু ওই টাইপের আপনার সংবিধান না, যেটা আগে এই এনসিপি, জামাত এরা প্রথমেই বলেছিল যে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবে, তারা নতুন করে কিছু করবে। সেটা কিন্তু বিএনপির জন্য এবং আরো কারো জন্য, বাম এই সংগঠনদের জন্য, এদের জন্য পেরে ওঠে নাই। তারা কিন্তু ওইখানে তারা নতজানু হয়েছে অনেকটা। তো তারপরে যখন বিএনপি এটা একদমই ওরকম রাজি ছিল না, বিএনপি বলেছিল যে হ্যাঁ, একটা জুলাই সনদ হতেই পারে, সেটা আপনার নির্বাচনের পরে সংসদ বসলে সেই সংসদে এটা আলোচনা চুলচেরা বিশ্লেষণ হয়ে যেটা রাখবে। অবশ্যই বিএনপি এই জুলাই যোদ্ধাদের সম্মান করে, জুলাই তারা ছিল, নিজেরা মাঠে ছিল, সবকিছু ঠিক আছে, কিন্তু কাউকে ছোট করে কাউকে বড় করা বিএনপির টার্গেট কখনোই না। তো সেই জায়গায় যে কথাটা বামের যে 4টা সংগঠন যে কথাটা বলেছেন, যদি আমি এটাকে ইন্ডিভিজুয়াল ধরি, যে ওই গুরুত্বটা ওইভাবে দিই যে হিসাব করলে, তাহলে আমি করতেই পারি। আর যদি আমি মনে করি যে আমার স্বাধীনতা তো আমার স্বাধীনতা, ওটা ছাড়া আমার চলবে না, ওটা আলাদা জিনিস। আর এটা জুলাই সনদ হিসেবে যেটাকে দাবি করেছে, ওটা এক কথায় ওটাকে টেনে এনে দিয়েছে, যেহেতু এটা নেওয়া যায়। বিএনপির কথাটা এরকম, কারণ ওই জায়গায় কোনো আপোষ নাই। ৭১-এ কিন্তু ৭১ মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব, এই জায়গাটায় বিএনপি কখনো কারোর সাথে আপোষ করবে না, করে না। এই কারণে বিএনপির ম্যাক্সিমাম সিনিয়র নেতারা এই মুক্তিযুদ্ধের সাথে জড়িত। বিএনপির প্রতিষ্ঠাতা যিনি, উনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক। তো শুধু ঘোষকই না, সম্মুখ যুদ্ধে উনি প্রথম সারির ফাইটার এবং উনি আপনার পদকপ্রাপ্ত, বীরের পদকপ্রাপ্ত। তো সেই জায়গা থেকে যদি আমরা মনে করি যে অবশ্যই মায়ের চেয়ে মাসির দরদ বেশি হবে না, আমাদের কাছে স্বাধীনতাটা
অবিসংবাদিত। নিশ্চয়ই, কিন্তু এবারে যে প্রশ্নটা এসেছে তখন কিন্তু এই আলোচনাটার কথা আপনি যেটি বলছিলেন সেটি এনসিপি অন্যরা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা যেটি আপনি উল্লেখ করলেন। সেই সময় কিন্তু এই প্রসঙ্গগুলো এসেছিল যে জুলাই সনদটার অবস্থানটা আসলে কি হবে? জুলাই সনদের ভিত্তিতে তারা নির্বাচন চায় এবং জুলাই সনদের অবস্থান সংবিধানের কোন জায়গায় হবে? আগে হবে না পরে বিবেচনা করা হবে? এই প্রসঙ্গ কিন্তু তারা তুলেছে। এখন যে খসড়া পাঠানো হয়েছে দলগুলোর কাছে, অর্থাৎ সেটি আপনাদের কাছেও আছে, বিএনপির কাছেও আছে, সেখানে এমন আর কি কোনো বিষয় আছে কিনা যেগুলো যেমন স্বাধীনতার ঘোষণা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর মতো সংবিধানের সাথে সাংঘর্ষিক আরো বিষয় আছে কিনা? আর থাকলে সেগুলোর ব্যাপারে আপনারা কি একমত হয়ে সিগনেচার করবেন নাকি যাবেন না? আমাদের কথা এরকম যে এটার আমাদের যেখানে নোট অফ ডিসেন্ট আছে, জি, সেটার সাথে কিন্তু আমাদের আপোষ করা হয় নাই। আপনি খেয়াল করেন, বাকিটা আপনি কাউকে সিগনেচার হলে পরে বোঝা যাবে। আপনার ওই জায়গাটায় কিন্তু আমাদের নেতা জনাব সালাউদ্দিন সাহেব বারবার বলেছেন ওই নোট অফ ডিসেন্ট আমাদের নোট অফ ডিসেন্টই থেকে যাবে। ওটাকে মেনে নিয়ে আপনি যদি গণপরিষদ নির্বাচন করতে পারেন, সেটা অবশ্যই ইলেকশনের দিন, তার আগে হবে না। তো সেই জায়গাতে আমার মনে হয় যে গণভোট যেটা, এটাকে বৈধতা দেওয়ার জন্য তারা গণভোট, যদিও এটা সম্পূর্ণরূপে সংবিধান এটাকে আপনার বৈধতা দেয় না, দিতে পারে না, তারপরেও যেহেতু এটা চাচ্ছে একটা শ্রেণী, একটা গ্রুপ, একটা দল, কয়েকটা দল, ২-৪টা, তাদের উপর সম্মান রেখে, কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, শুধু গণতন্ত্রের জন্য বিএনপি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে, সেই হিসেবে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এবং এই জুলাইয়ের অভ্যুত্থানটাকে স্মরণে রাখার জন্য তাদের অনেক কিছুকে কিন্তু বিএনপি কেয়ার করে, যেটা কেয়ার আগের সময় হলে হয়তো ওইভাবে কেয়ার করতো না। এবং একটা নির্বাচন, শুদ্ধ একটা নির্বাচন যাতে সুন্দরভাবে হতে পারে। আমরা দেখেছি যে জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে দলগুলো, বিশেষ করে জামায়াত ইসলাম, বিএনপি এবং এনসিপি, তাদের কারা কারা স্বাক্ষর করতে পারেন সেই তালিকাও আমরা দেখেছি গণমাধ্যমে। এখন যেটি বলা হচ্ছে, একেবারে আমি সুনির্দিষ্ট প্রশ্নটি, যে শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে বলা হচ্ছে যে এইটা আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে। এনসিপির বক্তব্য এটি, যদি জুলাই সনদে আইনিভাবে যে আদেশ জারি করার কথা বলা হচ্ছে সেটি যদি করা না হয় তাহলে এটি কাগুজে একটা ব্যাপার হয়ে যাবে। আপনারা সেটা মনে করেন কিনা? এবং আইনি ভিত্তি দেয়া, এই যে মানে নির্বাচনের আগে এটার আইনি ভিত্তি দেয়া বলতে আসলে কি বোঝায়? আপনার নির্বাচনের আগে আইনি ভিত্তি দেওয়ার কোনো কারো এখতিয়ার নাই। আমি যদি দেশকে মানি, আমি যদি দেশের সংবিধানকে মানি, আমি যদি দেশের সংসদকে মানি, তাহলে এটা আইনি সংবিধান, আইনি এটার সম্পূর্ণরূপে কারেকশন করার একমাত্র ক্ষমতা সংসদের। এটা তো এই জায়গাটায় বিএনপি বারবার বলার চেষ্টা করেছে, যখন শুনে নাই তখন বলেছে ঠিক আছে আমরা এটার জন্য ঠিক আছে সিগনেচার করলাম, আমরা এটার জন্য আচ্ছা ঠিক আছে গণভোট হলে হবে, কিন্তু ওই যে কিন্তু আছে যে নোট অফ ডিসেন্ট, আপনার যেটা আপনি সবাই একমত হলাম সেটা নিয়ে তো আমাদের সমস্যা নাই। সিগনেচারের জায়গায় সিগনেচার হলো, আবার সংসদ যখন বসলো আবার আরেকটা হাজার যুক্ত হয়ে গেল ৩বার, বাট যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেটা কিন্তু আলোচনায় আসতে হবে, সংসদে কিন্তু যাচাই বাছাই আসতে হবে। এবারে বলি, গণভোটের ক্ষেত্রে বিএনপি একমত হয়েছে, কিন্তু এই গণভোটটা হতে হবে জাতীয় নির্বাচনের দিন, অর্থাৎ যদি ফেব্রুয়ারির যে প্রথম অংশে নির্বাচন হবে সেই দিনে গণভোটটাও করে নেওয়া একই সাথে, কারণ এত খরচ করা আর এত সবকিছু মিলে সময়ের ব্যাপার, একটা নির্বাচনের একটা ধকল আছে। আমার প্রসঙ্গটা এখানে যে এই যে প্রশ্নটা যে গণভোটের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এর আগে আমরা 3টা গণভোটের বিষয় আছে, অভিজ্ঞতাটা এরকম, এটা আপনারা মেনে নিচ্ছেন কিনা, মানে হ্যাঁ বা না এরকম একটা বিষয়, এটা সম্মতি দিচ্ছে অথবা সম্মতি দিচ্ছে না, সেই সময়টা আর আজকের সময়টার মধ্যে অনেক পার্থক্য আছে। এই প্রশ্নটা হচ্ছে যে 84টা সংস্কার প্রস্তাব, 84টা সংস্কার প্রস্তাবের মধ্যে সাধারণ মানুষ কয়টা পড়েছে, এদেশের সাধারণ যারা ভোট দিবেন, এবং তারা কোনোটার বিষয়ে যদি রাজি থাকেন আর কোনোটার বিষয়ে রাজি না থাকেন, তাহলে ভোট হা না করার কি সহজ? একদমই না। ওটা একটা আছে আপনার কথার, আমি সাই দিয়েই বলছি, যৌক্তিক কিনা এটা এই যৌক্তিক দিয়েই বলছি। এর বাইরেও যেটা আছে, আপনি তো আমাকে বিশ্বাস করেন নাই, লাইক আমি বিএনপি, আমাকে আপনি বিশ্বাস করছেন না বলেই কিন্তু আপনি গণভোট চাচ্ছেন। তো আপনি যখন আমাকে বিশ্বাস করবেন না, আমি আপনাকে কি বিশ্বাস করতে পারি? আমি যখন জানবো যে আপনি একদমই আমাকে বিশ্বাস করেন না, তাহলে আমার অবস্থানটাও কিন্তু আপনার ক্ষেত্রে তার কিছুটা, আমি কিন্তু মহামানব না, হ্যাঁ,
যারা বাধ্য করছে গণভোট বিশ্বাস দেওয়ার, করাটা বলতে কি বোঝাচ্ছেন একটু স্পষ্ট করবেন? আমরা তো বলেছিলাম যে এইটা আমাদের সংস্কারগুলো হয়ে যাক, 84টা হোক, আরো বেশি হোক, হয়ে যাক সংস্কারের, আমরা একটা নর্মাল একটা এসে আসে সিলেক্ট করে রাখি, আমরা তারপরে ইলেকশন হওয়ার পরে আমরা এটা সংসদে তুলে এটাকে বৈধতা দিব, কোনটুকু দিব কোনটুকু দিব না আপনারা আমরা সবাই থাকবো। কিন্তু তারা কিন্তু বিশ্বাস করে নাই, যারা ক্ষমতায় আসতে পারে ভেবেছে তাদেরকে বিশ্বাস করে নাই বলেই বলেছে ইলেকশনের আগেই এই গণভোটটা হতে হবে। তো ইলেকশনের আগেই তো একদিনই ভোট হইলে তো ইলেকশনের আগেই হয়, কারণ একজন এমপি পাশ করার পরেও, ঘোষণা দেওয়ার পরেও 3 দিন লাগে তার গেজেট বের করতে, তারপরে গেজেট হওয়ার পরে সে সংসদের এমপি, তারপরে অধিবেশন গেলে সে বলতে পারবে, ঠিক আছে। কিন্তু গণভোটে যেটা রায়টা হবে সেটা কিন্তু ওই দিন থেকেই বলবৎ, যে কত পার্সেন্ট আপনার ভোট কাস্ট হলো, কত পার্সেন্ট হা ভোট হলো, অথবা কত পার্সেন্ট না ভোট হলো। এইখানে আপনার না ভোট তো জয়যুক্ত হতে পারে না। এটা হলো আমার প্রশ্ন আপনার কাছে, যে যদি না ভোট জয়যুক্ত হয় সাধারণ মানুষ মনে করে, তাহলে একটা ফলাফল, তখন আসলে ব্যাপারটা কি হবে? আমি এইখানে আরেকটা কথা বলছি, সাধারণ মানুষ মনে করে শুধু তাই না, এক নাম্বার আপনি নিজেই বললেন 84টা সংস্কার, সাধারণ মানুষ তো দূরের কথা, সাংবাদিক 84 জন সাংবাদিক জানে কিনা সম্পূর্ণ, এটা নিয়েও আমার সন্দেহ আছে। 84 জন নেতারা জানে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে। আমরা পত্রিকা মারফত যতটুকু জানি, আমরা যারা যাই নাই ওইখানে, তারা ওইটুকুই জানি, ঠিক না? তো এখন আপনার মনে করেন আওয়ামী লীগ যারা আছে, যাদেরকে আপনি যত রকম আপনি স্থগিত করেন বা নিষিদ্ধ করেন, ভোট দেওয়া তো নিষিদ্ধ না। তো যে সাইলেন্ট আওয়ামী লীগ আছে, সব আওয়ামী লীগ তো পালায় নাই, সব আওয়ামী লীগ দেশ ছাড়ে নাই, তারা কিন্তু ভোট দিতে যাবে। তারা যখন যাবে তারা কিন্তু নিশ্চয়ই এটাই হা ভোট দিবে না, তারা দিলে এটা না ভোট দিবে, ধরে নেন। তারপরে আপনি আমাকে বিশ্বাস করেন না, আমিও তো আপনার না ভোট দিতেই পারি, আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করলাম, যে কোনো মানুষই হা না দুটোই দিতেই পারে। যে মানুষটা বুঝে নাই, সে মানুষটা যদি বিপদে পড়ে, আপনার যদি নির্বাচনের দিন এই ভোটটা হয়, তাহলে মানুষটার হাতে 2টা কপি দেওয়া হবে, একটা স্থানীয় এমপির, আরেকটা হলো এইটা। তখন ওই মানুষটা একটা দিতে হয়, হয়তো বা সে বুঝে না, নায়ের মধ্যে দিয়ে আসলো, মানে যে কোনো ভাবে না জয়যুক্ত, যদি না জয়যুক্ত হয় তাহলে কি হবে এটার ফিউচার? আমার কথাটা এটা। তাহলে তো আগে এটা বাস্তবায়ন করার কোনো প্রশ্ন আসে না। যদি আলাদা ইলেকশন হয়, আগে হয়, তখন মানুষ কিন্তু এই ভোট দেওয়ার জন্য খুব একটা ইন্টারেস্ট থাকবে না। ধরেন আওয়ামী লীগ যাবে না খুব একটা, বিএনপি যদি গড়িমসি করে, বিএনপি ও সব নেতাকর্মীরা যাবে, নট নেসেসারিলি, হ্যাঁ। তারপরে যদি আপনার 50% নিচে কাস্ট হয়, এটা নিশ্চয়ই একটা আইন থাকবে। আমার কাছে আরেকটা বাস্তবতা মনে হয় কি, এখন থেকে 4 মাস দেরি আছে ইলেকশনে, 4 মাস দেরি আছে। 4 মাসের মধ্যে যদি আইনি ভিত্তি দেওয়ার জন্য এটির আরেকটি নির্বাচন করতে হয়, তাহলে সেটি তো একটা নির্বাচন, কমপ্লিট নির্বাচন, সেটাই সমস্ত বাংলাদেশের সবকিছু খরচ এক, সবকিছু হবে। তাহলে 2 মাসের মধ্যে একটা নির্বাচন, তারপরে 2 মাস পরে আরেকটা নির্বাচন, এটা কি সম্ভব? বাংলাদেশের অর্থনৈতিক এবং বাংলাদেশের যে বাস্তবতা, 1 বছর আগে একটা নির্বাচন হয়েছে, 1.5 বছর আগে হয়েছে, তাহলে এটি আসলে বাস্তবতা আছে কিনা, বা এটার ব্যাপারে আপনাদের আসলে মতামতটা কি রকম? আমরা একদমই এটার সাথে একমত না, আমরা একদমই একমত না। কারণ বাংলাদেশ একটা এখন লুজার দেশ, এইখানে দুনিয়া আপনার ঋণগ্রস্ত একটা দেশ, মানুষ খাদ্যাভাবে মানুষ আত্মহত্যা করছে, সন্তান স্ত্রী সব নিয়ে। সেই দেশে আপনার বছরে 2 বার করে, 1 বার করে নির্বাচন করা, 4 মাসের মধ্যে 2 বার নির্বাচন করা, এটা ইম্পসিবল। একটা নির্বাচন করতে কয় হাজার কোটি টাকা খরচ হয়, এটা বলার অপেক্ষা রাখে না। এর বাইরে আরেকটা বিষয় আছে কিনা, যে এই অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো নির্বাচন করেনি, প্রথমে এই নির্বাচনটা করতে যে মানে তাদের সক্ষমতা নিয়েও আপনার কাছে কোনো একটা ব্যাপার আছে? অবশ্যই আছে। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রমাটাইজটা কাটে নাই, তারা রিস্ক নিবে না। আপনার প্রশাসন আগের ঘাপটি মারা আওয়ামী লীগ আছে এবং কিছু অন্য একটা দলের তারা আছে, সেইখানে তারা সহযোগিতা ওইভাবে করবে না। যত অস্ত্র লুপাট হয়েছে, অস্ত্র হাতছাড়া হয়েছে, বেহাত হয়েছে, সেই অস্ত্রগুলো ফেরত আনা যায় নাই। এটা একটা বড় একটা চ্যালেঞ্জ, এবং এটা আপনার রিস্কি, শঙ্কা। এবং তারপরে আপনার এই যে প্রত্যেকটা দলের মধ্যে একটা সম্পর্কহীনতা কিন্তু একটা বড় খারাপ জিনিস। আপনার দেখেন যে সবাই মিলে আপনার জুলাই আন্দোলন করলেন, জুলাই আগস্টে সরকার ফেলে দিলেন, সরকার পালিয়ে যেতে বাধ্য হলো,
পরের দিন থেকেই আবার নিজেদের মধ্যে আবার সেই কেন আপা ঐক্যমত্য কমিশনে তো আপনারা সবাই একসাথে বসে চা খাচ্ছেন, মিষ্টি ঐক্যমত্য কমিশন বৈঠক করছেন, প্রায় 30টা দল একসাথে। এটা আমার কাছে এক দাগে মনে হয়, মোটা দাগে, যে একটা নির্বাচন পাওয়ার জন্য কেউ ঘাটাচ্ছে না, এই ইন্টারিম গভর্নমেন্টকে কেউ কষ্ট দিচ্ছে না যে বাবা তাও তুমি একটা ভালো নির্বাচন দাও, যে কারণে জিজ্ঞেস না করে ডাকার সাথে সাথে এক কাপ চা খাওয়ার জন্য জিজ্ঞেস না করে সব দৌড় ছুট দেয়। এবং এর মধ্যে একজন বোধহয় বাম সংগঠনের একজন নেতা বলেছিল এরপরে আর আসার আগে আমি জিজ্ঞেস করব কেন ডেকেছেন, কি কারণে, এবং আপনারা এটা নিয়ে আলোচনা হবে কিনা। কারণ কোনো আলোচনাই হতো না, চাটা খাওয়ার পরে একটা প্রেস ব্রিফ হয়ে যেত যে ঐক্য হয়ে গেছে। তো এই কিসের ঐক্য, কোথায় ঐক্য? একমাত্র হিন্দু মুসলিম ওইটা ছাড়া মানে দাঙ্গা হওয়ার অবস্থা হয় নাই, হতো দাঙ্গা এরকম অবস্থা ছাড়া আরগুলো কিন্তু এটা ওই ধরনের ছিল না। এমনি যেমন হঠাৎ করে কালকে আমরা দেখলাম যে কালকে হঠাৎ করে প্রধান উপদেষ্টা ডেকে নিয়ে তাৎক্ষণিক বৈঠক হওয়ার মতো কিন্তু দেশের পরিস্থিতি না, যেখানে 17 তারিখে আপনার জুলাই না তাৎক্ষণিক বৈঠকের কারণ কি এটা এরকম হতে পারে না যে আগের যে বিষয়গুলো ঐক্যমত ছিল সেগুলোর ভিতরে কোথাও ফাটল বা আসলে ওইভাবে ফাংশন করছে না, সেই জন্য তাৎক্ষণিক প্রয়োজন মনে করছে? শুনেন, ফাটল যে আছে এটা তো নোট অফ ডিসেন্টেই প্রমাণ পাওয়া যায়। আমার এখন মনে হচ্ছে যে আমরা যে 1/11 সরকারের আগে মান্নান ভূঁইয়া আর আব্দুল জলিল যে মাসের পর মাস বসে বসে চা কফি নষ্ট করতো আর এই মানুষকে বোঝাতো, ঢুকলো একবার বের হলো একবার হাসি মুখ নিয়ে, দুই দলের দুই মহাসচিব, আমার কাছে এরকমই এখন লাগছে। এবং আপনার মনে আছে যে মাস দুয়েক আগে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে এটা আমার কাছে মনে হয় যে এটা খানাপিনা ভালো হচ্ছে, সারাদিন বসে আছি, এটার আসলে কোনো সারমর্ম আমি খুঁজে পাচ্ছি না। আমরা কি ওই জায়গায় আমরা আছি কিনা, আমার কাছে এরকমই মনে হচ্ছে। কারণ উনি পুর খাওয়া একজন মানুষ, উনি অবশ্যই বুঝেই বলেছিলেন। আমি একটু অধ্যাপক ইউনূসের ব্যাপারে আসতে চাই, সেটি হচ্ছে এই ঐক্যমত্য কমিশনের বৈঠকে সবগুলো বৈঠকে উনি থাকেনি, শেষের দিকের একটি বৈঠকে ছিলেন। সেদিন তিনি বলেছেন 17 জুলাই অর্থাৎ এই শুক্রবারেই হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর, শুক্রবারেই তিনি এই প্রত্যয় যুক্ত করে খুবই এনশিওর করেছেন। একই সাথে বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন। এখন আমার প্রশ্ন, প্রথমটি না হলে অর্থাৎ এই যে জুলাই সনদ স্বাক্ষর এটি যদি আসলে পিছিয়ে যায় বা কোনো ধরনের, আমার মনে হচ্ছে আবার নতুন করে বৈঠক, নতুন করে আলোচনা হচ্ছে, তাহলে সেটি নির্বাচনের উপর প্রভাব পড়বে বলে আপনার মনে হয় কিনা, কোনো রকম বা সম্ভাবনা আছে কিনা? এটা তো নির্বাচনের উপর প্রভাব ফেলার জন্যই এই কাজগুলো হচ্ছে। আপনি খেয়াল করেন এনসিপি জামাত তারা বলেছে জুলাই সনদ না হলে নির্বাচন হবে না। আপনার যে জুলাই সনদ হওয়ার জন্য যখন বসে আছে, এই জুলাই সনদ কাদের ব্রেন চাইল্ড? এই এনসিপির ব্রেন চাইল্ড, জামাতের ব্রেন চাইল্ড। তারা এখন বেঁকে বসছে এটা না হইলে যে কলা সুলাইলা কেন বুঝায় দাও যে এখন এটাই আমরা সিগনেচার করব না। তার মানে কি আপনার সংস্কার যখন শুরু হলো আপনি কিছুই বললেন না, সংস্কারের মাঝপথে গিয়ে আপনি পিয়ার নিয়ে আন্দোলন করা শুরু করলেন, আবার আপনি সব এমপি ডিক্লারেশনও দিলেন আপনার 300 আসনে, আবার আপনি পিয়ার না হলে কোনোভাবেই নিম্ন কক্ষে পিয়ার ছাড়া আপনি নির্বাচনে যাবেন না, আবার বলছেন আপনি জুলাই সনদ না হলে নির্বাচনে যাবেন না। যখন জুলাই সনদ হবে করে সবাই রাজি হয়ে গেল, যখন জুলাই সনদের জন্য ইলেকশন গণভোট পর্যন্ত রাজি হয়ে গেল, তখন আপনি বলছেন জুলাই সনদ এইভাবে হইলে আমি সিগনেচার করব না। তাহলে আপনি কি চান? আপনি যা বলবেন সেটাই বাংলাদেশ করবে? আপনিই তো একা বাংলাদেশ না। বাংলাদেশ হওয়ার জন্য তো আরো 10টা মানুষ আছে, আরো 10টা দল আছে, এটার উপর তো আপনার শ্রদ্ধা ভক্তি থাকতে হবে, নইলে তো হবে না। আমি সালাউদ্দিন আহমেদের কথা আপনি বললেন, তার একটা বক্তব্য পড়ে শোনাই আপনি, সেখান থেকেই প্রশ্নটি যে পতিত স্বৈরাচার এবং তাদের দোসর একটি দেশ সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাই একদম প্রতি বিপ্লবী হলেও চলবে না, বাস্তবতা বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে। বাস্তবতা বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে, এটা খুব বোঝা যাচ্ছে, কিন্তু প্রতি বিপ্লবী হলেও চলবে না, এটা বলতে আসলে কি মিন করেছে বিএনপি? বিপ্লবীর প্রতি বিপ্লবী তো এটা কি বুঝায়? এই যে আপনার এখন যা হচ্ছে এইটাই উনি বুঝিয়েছেন। মানে কি এনসিপি কে নির্দেশ করে বলা হচ্ছে? মানে এখানে শুধু এনসিপি না, এনসিপির চালিকা শক্তিকেও তো নির্দেশ করেছে এখানে। এনসিপি তো আর একা একা চলে না। এনসিপি নিজেও বুঝলো না যে ওই আপনার ধূপের মতো পুড়িয়া গেল, কার জন্য কিসের জন্য তারা বুঝলো না। এনসিপি কার সঙ্গে চলে, যে কার সঙ্গে চলে এটাই তো কথা। আপনি বুঝেন যে সবশেষে যার দমের সঙ্গে এনসিপির দম মিলে যায় তার সাথেই তো চলে। নইলে যে এনসিপি বলল 2 দিন আগে যে তারা সিগনেচার করবে, স্বাক্ষর করবে, তারা নির্বাচনও করবে, হ্যাঁ, তারা এতদিন যাই বলেছে, এখন তারা, আপনি কি কাউকে কোনো দলকে ইঙ্গিত করছেন না? কোনো মানে
অন্য কিছুকে, কোনো আমি প্রতিষ্ঠান? অবশ্যই দলকে ইঙ্গিত আচ্ছা। করছি। প্রতিষ্ঠান তো টুকটাক বাইরেও আছে, দলের বাইরেও দলকে যারা পরিচালনা করে, পিছন থেকে কিছু মানুষ তো আছেই, কিছু ওই যে মাস্টার মাইন্ড বলে যে খ্যাত, তারা তো আছেই। তো সেইখানে আপনার দল তো অবশ্যই। আমি জামাত ইসলামের প্রসঙ্গে একটু আসি। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন গণভোট আগে হতে হবে। আগে মানে নির্বাচনের আগে হতে হবে, এটি তিনি মিন করেছেন। কারণ এই বিষয়টি নিয়ে তিনি কথা বলছিলেন। তারা নভেম্বর মাসে গণভোটের প্রস্তাব করেন এবং নভেম্বরে গণভোট হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এটাই মাত্র তারা চান। তাহলে এইটার যুক্তিটা কি? এটা কিন্তু এনসিপির বক্তব্য না, জামাত ইসলামের নায়েবে আমির সরাসরি বলেছেন। গুণীজনরা কি বলে যে তর্ক করো যুক্তির সাথে। উনি গণভোট চেয়েছেন, আগে হতে হবে চেয়েছেন, কিন্তু কেন আগে হতে হবে সেটার কিন্তু যুক্তি উপস্থাপন করে নাই। ওনাকে তো বুঝাতে হবে যে কেন। আমি আপনাকে, আমার দল বলে নাই, তারপরেও আমি আপনাকে 2-3টা যুক্তি কিন্তু দাঁড় করিয়ে দিয়েছি, যুক্তিসঙ্গত যুক্তি। এটা নর্মাল কোনো যুক্তি না, যুক্তিসঙ্গত যুক্তি, যে এটা একদিনে হলে কোনো ক্ষতি হয় না। তিনি একটা বক্তব্য দিয়েছেন, তিনি একটা যুক্তি দিয়েছেন, সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট হলে, না এটা বিএনপির বক্তব্য, যে যদি একই দিনে হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে। না, জুলাই সনদ এমনিও তো বাস্তবায়নে বাধ্য থাকবে না, কে বলেছে আপনাকে? এমপিরা তো ওই দিনের ক্ষমতাধর না। যেদিন আপনার জুলাই সনদটা হয়ে গেল, আপনি যত ভোটে আগিয়ে আছেন, তখন তো এমপি, তখনও তো এমপির, আপনি জানেন নিশ্চয়ই যে গেজেট হওয়ার আগ পর্যন্ত এমপি কোনো এমপি না। রাইট। আপনার মনে পড়ে 1/11 সরকারের আগে বিএনপির অনেকগুলো আসনে কেউ ছিল না, এবং আমাদের জনাব তারেক রহমান পর্যন্ত সেখানে কিন্তু এমনিতেই অটো পাস করে গিয়েছিল কিছু কিছু আসন। সেখানে ওই ইলেকশনের জন্য, গ্যাজেটের জন্য বসেছিল, তার মানে তারা নামের সাথে এমপি বসাতে পারে নাই যে পর্যন্ত গ্যাজেট না হবে। তাহলে গ্যাজেট না হলে তো এমপি হতে পারবে না, কিন্তু ভোটে আপনি কত কত পাইলেন এটা তো জনগণ জানলো, এটা তো আলাদা একটা গুরুত্ব থাকে। তাহলে উনি কেন এই কথাটা ওইখানে বলছে? এবং 3 দিন তো এখানে মাস্ট, আপনার ইলেকশনের পরে 3 দিনের মধ্যে গ্যাজেট হতে হবে। 300 আসনের গ্যাজেট হতে কিন্তু একটা টাইম লাগবে, এমন না পরের দিনই শপথ নিবে। শপথ নিতে নিতে মিনিমাম 3 দিন 4 দিন হয়ে যাবে। তাহলে আপনি মনে করেন যে উনি কেন এই কথাটা, এই যুক্তিক কথাটা আনলেন? তাহলে এটা কেন কয়টি পক্ষ আপনি দেখছেন আসলে? মানে অনেক ধরনের আলোচনা হচ্ছে এই জুলাই সনদ নিয়ে, এবং শেষ সময়ে এসে আবার বৈঠক হচ্ছে, আজকেও বৈঠকের আমার কেন জানি মনে হয় এগুলো সব কিছুর পেছনে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটা শ্রেণী চেষ্টা করছে। এইটা কিন্তু সবাই বলেন যে একটা শ্রেণী এটা করছে, কিছু দল বা কিছু মানুষ আছে। মানে একটা শ্রেণী বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? যারা এই কথাগুলো বলছে, হঠাৎ করে হঠাৎ সমস্যার সৃষ্টি করছে এবং হঠাৎ সমস্যার জন্য জবাব চাই, দিতে হবে, এই ধরনের কথা বলছে, আন্দোলনের জন্য মুখিয়ে আছে, মানববন্ধন করছে, মিটিং করছে এবং বড় আন্দোলনের ভয় দেখাচ্ছে। আমি তাদের কথাই আমি কয়েকটি পক্ষের কথা বলি। একটি হচ্ছে সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশন তৈরি করে দেওয়া হয়েছে। কাজে ঐক্যমত্য কমিশন যা বলছে সেটি আসলে সরকারেরই বক্তব্য। একটা স্টেক হোল্ডার আপনারা, বিএনপি, আরেকটি হচ্ছে জামাত, এনসিপি, তারা প্রায় কাছাকাছি সুরে এই জিনিসগুলো, তারা প্রতিবাদের যে জায়গাগুলো তারা ধরছে সেগুলো প্রায় কাছাকাছি। আজকে যেটি হলো 4টি সংগঠন, বাম সংগঠনের যে প্রসঙ্গটা আমি তুললাম, তাদের সাথে আপনাদের আলাদা করে কোনো কথা হয়েছে কিনা? বা আরো তো সংগঠন আছে, এখানে মোট 30টি সংগঠনের সঙ্গে বৈঠক চলছে। তাদের সাথে আলাদা করে এই ব্যাপারে কথা হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না, কারণ কথা হলে তো আমরা আপনাদের মাধ্যমেই জানতে পেতাম। আর যে আপনাদের মাধ্যমে যেটা জানবো না সেটা আমার বলা ঠিকও হবে না, কারণ গুরুত্বটা যেটা প্রেস দিয়ে বের হবে সেটাকেই গুরুত্ব বহন করে। তো আমার মনে হয় যে বামরা যে কথাগুলো বলছে তাদের যুক্তিটা মেনে নিলে কিছুটা হয়তো তারা তাদের এমবার্গোটা তুলে নিতে পারে, কিন্তু যে ঘুমায় তাকে আপনার তোলা যায়, এই দলগুলোর কথা যে জেগে ঘুমায় তাকে কিন্তু আমি বলছি। এবি পার্টি, তারপরে গণসংহতি আন্দোলন, তারপরে মান্না ভাইয়ের, মাহমুদুর রহমান মান্নার সংগঠন জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এই সব সংগঠনগুলোর কথা এরা কিছু দল তো বিএনপির মতো করেই কথা বলছে ইতিমধ্যে, আর কিছু যে কি করবে তারা নিজেরাও বুঝতে পারছে না। এর মধ্যে কিছু দল আছে যে তারা 2-1 বলেও ফেলেছে যে বিএনপির সাথে জোট করা নিয়ে, যে আমরা শুধু নির্বাচনের নমিনেশন নিয়েই খালি কথা বলার জন্য তো না, আমাদেরকে বুঝাতে হবে আমাদের কি থাকবে, তাদের কি যাবে, এই জিনিসগুলো তো আমাদেরকে ডেকে বলছে না। আচ্ছা, সো তারাই 2 নৌকায় পা দিয়ে রেখেছে,
তারা মনে করছে যে কোথায় গেলে তাদের বেশি সুবিধা হবে, সেই বেশি সুবিধা চিন্তা করে তারা কি করবে, এটা আমরা মনে হয় আমাদের দেখার সময়। আমরা আলোচনা শেষের দিকে এটা নিয়ে একটা শেষ মন্তব্য আপনার চাই, সেটি হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ একটা হচ্ছে স্বাক্ষর করা আর একটা হচ্ছে বাস্তবায়ন, এখানের মধ্যে এখন এই মুহূর্তে এসে আপনি কোনো শঙ্কা দেখছেন কিনা, বা আপনার শঙ্কাটা আসলে কিরকম? ব্যক্তিগতটা বলতে পারেন, আমি অবশ্যই শঙ্কা দেখছি। এটাকে একটা, এই শঙ্কাটা যে এরকম হবে এই 3-4 দিন 5-7 দিন আগেও বোঝা যায় নাই যে তারা একদম বলবে যে আমরা সিগনেচারই করব না। হ্যাঁ, কারণ এতদিন কিন্তু বলেছে যে যেখানে এমবার্গো আছে, মানে নোট অফ ডিসেন্ট আছে, সেইখানটুক বাদ দিয়ে আমরা বাকিটা আমরা নিয়ে সিগনেচার করব এবং এটা নিয়েই নির্বাচন হবে। কিন্তু এখন যখন বলছে যে এই না থাকলে ওই না থাকলে, এবং গতকালকে একটা টক শোতে আপনার এনসিপির একজন বলেই ফেললো যে 7ই নভেম্বরটাকে যদি আপনার বিপ্লব ঘোষণা করা হয়, বিপ্লব দিবস, তাহলে কেন না আপনার 5ই আগস্টকে বিপ্লব কেন ঘোষণা করা হলো না? তার উত্তরে আমি যখন বললাম যে 5ই আগস্ট 7ই নভেম্বরে তো এরকম ছিল না যে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না, ওটা জাস্ট খালি বিপ্লবী ছিল। ওইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গৃহবন্দী ছিল, তাকে ওইখান থেকে বের করে আনা হয়েছে। ওইখানে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনিই রাষ্ট্রপ্রধান ছিলেন তারপর পর্যন্ত, অনেক দিন পর্যন্ত। তো আর এইখানে যে জিনিসটা সেটা হলো যে রাষ্ট্রপতির কাছে যখন শপথ নিলেন তখন তার বিপ্লব থাকে না, কারণ আপনি আইনের মধ্যে ঢুকে গিয়েছেন ইতিমধ্যে। আপনি যদি কোনো শহীদ কারো বাবার হাতে শপথ নিতেন, কোনো আপনার বিশেষ জায়গায় শহীদ মিনারে অথবা আপনার স্মৃতিসৌধে আপনি যদি শপথ নিতেন, তখন একটা কথা, ওটাকে আমরা বিপ্লব বলতাম। বিপ্লবীরা আবার কোনো মানে কি বলে, এখানে নিজেদের লাভটা হিসাব করে না, বিপ্লবীরা জনগণের জন্য থাকে। এইখানে যারা বিপ্লবী নিজেদের পরিচয় করানোর চেষ্টা করে তারা কিন্তু ইতিমধ্যে চরমভাবে বিতর্কিত হয়ে গেছে, এত লাভের গুড় খেতে খেতে এমন অবস্থা হয়েছে। তো তারা তো বিপ্লবী হতে পারে না। অনেক আমরা একেবারে শেষ প্রান্তে, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। এই আলোচনা থেকে বেরিয়ে কিছুটা যুক্ত আছে, এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর, ছাত্র সংগঠনগুলোর একটা নির্বাচন আমরা পর্যবেক্ষণ করলাম। আজকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচন চলছে, ভোট গ্রহণ শেষ হয়েছে, গণনা চলছে এখন। গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন হয়েছে এবং সেখানেও যথারীতি ঢাকা এবং জাহাঙ্গীরনগরের মতোই ফলাফল এসেছে, প্রায় কাছাকাছি। ছাত্র শিবির একটা বড় জয় পেয়েছে। রাকসুতে কি হবে এখনো আমরা জানি না। প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনটি আগে হলো একসাথে 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়, এটাই আসলে এই ফলাফলটা আসলে প্রত্যাশিত ছিল কিনা, বা অনেকটা এরকমই অনুমান করা যাচ্ছে কিনা, এবং কোনোটাতেই বিএনপি ভালো করেনি। আমি আপনাকে বলি, বিএনপি 15.5 বছর কোনো কলেজ ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ঢুকতে পারে নাই ওইভাবে, এবং বিএনপি গুপ্ত রাজনীতি কখনোই করে নাই। যে কারণে ফার্স্ট ইয়ারের একটা ছেলে যখন ছাত্র দলের কথা বলেছে, তারপরের দিন থেকে তাকে অনেক দূরে মেসেজ থেকে পড়ালেখা করতে হয়েছে, পরীক্ষাটা ঠিক মতো দিতে পারে না, তার সাথে তার কোনো বন্ধুর ইন্টারঅ্যাপ হয় নাই, সে কোনো কারো কাছে সরাসরি গিয়ে কোনো সহযোগিতা নিতে পারে নাই, দিতেও পারে নাই। এই যে আপনার আমার সঙ্গে 10 দিন একসাথে কাজ করলে যে বন্ডিংটা হবে, সেই বন্ডিং থেকে ছাত্রদল বঞ্চিত ছিল। ছাত্রলীগ ছাড়া তো আর কেউ ছিল না। আরেকটা জিনিস যে কথাটা বলছেন, আজকে এবং গতকালকে যে দুটা জায়গায় নির্বাচন হয়েছে, এখানে সবসময় জামাত একটা ধরে রেখেছিল, ওখানে তাদের দখলে ছিল। আর এছাড়া যেটা জামাত যে রাজনীতিটা, একদিনের জন্য ছাত্র শিবির আপনার মাঠ ছাড়া হয় নাই, তারা তাদের পদগুলোকে গুপ্ত রেখে তারা কেউ ছাত্রলীগে ঢুকে গিয়েছিল, কেউ নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিল। যারা ছাত্রলীগে ঢুকে গিয়েছিল তারা নিরপেক্ষদেরকে সহযোগিতা করত, তাদের মাধ্যমে তারা গুপ্ত একটা রাজনীতি করত, যে কারণে গুপ্ত রাজনীতিটায় অনেক খরচা জামাত এটা ব্যয় করত। সেইখানে আপনার প্রতিনিয়ত প্রতি সময় এই যে চারটা গ্রুপ পাশ করে বের হয়েছে, 4-16 বছর, এইখানে জামাত যে কাজগুলো করেছে সেটা তারা করার সুযোগ পেয়েছে গুপ্ত রাজনীতির জন্য, যেটা ছাত্রদল করতে পারে নাই। ছাত্রদল, হ্যাঁ, সেটাই সবচেয়ে বড় কারণ। 1, 2, 3, 4 বললে আমি একটা কারণই বলবো, তারপরে 5-6 দিকে অন্য কারণগুলো আসবে। এবং অনিয়ম আছে এইখানে টিচারদের এক ধরনের এখন বাস্তবতা হচ্ছে যে ব্লেসিং আছে, চরমভাবে ব্লেসিং টিচারদের, আপনার প্রশাসনের এক ধরনের চরম ব্লেসিং আছে। এগুলা কিন্তু কোনোটাই বাদ দেওয়া যাবে না।
জি, এবং অনেকগুলো জায়গায় অনিয়ম দেখা গিয়েছে চরমভাবে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে আজকের অতিথি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। তার কাছ থেকে নির্বাচনের আগে এই সময় সে জুলাই সনদ দিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এবং জুলাই সনদ দিয়ে যে মনে হচ্ছে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ঠিক স্বাক্ষরের অনুষ্ঠানের আগের দিন, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলগুলোর অবস্থান নিয়ে আমরা কথা বলেছি। রাজনৈতিক এরকম নানা বিষয়ে আলোচনার বিস্তারিত বিশ্লেষণ এবং আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।